সোডিয়াম ক্লোরাইডকে আমরা জানি এটি একটি আয়নিক যৌগ এবং একটি সলিড ক্রিস্টাল। এর মধ্যে আমি ওয়াটার দিচ্ছি, তাহলে কি হচ্ছে? তো সলিড ক্রিস্টাল মানে কি? ক্রিস্টালের মধ্যে সোডিয়াম আয়নের চারিদিকে ক্লোরাইড আয়ন থাকে আর ক্লোরাইড আয়নের চারিদিকে সোডিয়াম আয়ন থাকে। তো ছবিটা হচ্ছে এরকম, সোডিয়াম, তো এর চারিদিকে হচ্ছে ক্লোরাইড আয়ন, আর এখানে হচ্ছে ক্লোরাইড আয়ন। অর্থাৎ দেখো সোডিয়াম ক্লোরাইড সলিড দানা, যে ক্রিস্টাল দানা, তার মধ্যে কি আসলে আছে? সোডিয়াম আয়নের চারিদিকে ক্লোরাইড আয়ন আছে 6টা, আর ক্লোরাইড আয়নের চারিদিকে 6টা সোডিয়াম আয়ন আছে। এটা হচ্ছে সলিড অবস্থা, ভৌত দশা কি? সলিড। এটা হচ্ছে সলিড। কিন্তু পানি দেওয়ার পরে কি হচ্ছে? পানি যেহেতু পোলার যৌগ, এটা যেহেতু পোলার যৌগ, পানি কি করবে? পানি এদেরকে কি ভেঙে ফেলবে। এটাকে আমরা বলি সলভোলাইসিস। লাইসিস মানে ভাগ করা, সলভো মানে সলভেন্ট, তার মানে এই দ্রাবক দিয়ে আমি দ্রব্যটাকে ভাগ করে ফেলতেছি। তো ভাগ করলে কি হচ্ছে দেখো, আমরা লিখতে পারি সোডিয়াম প্লাস অ্যাকোয়াস, ক্লোরিন মাইনাস অ্যাকোয়াস। অর্থাৎ আমরা এর ভৌত দশার পরিবর্তন করে ফেললাম। কিন্তু দেখো যে আগে এটা ছিল সলিড, বাট এখন সেটা কি? সলিড নেই, এটা আয়নিত হয়ে গেছে, দ্রবণে আয়নিত হয়ে গেছে। তো ছবিটা কি হবে দেখো, তো ছবিটা হচ্ছে এরকম, সোডিয়াম, এটা হচ্ছে ক্লোরাইড। এখন মজার ব্যাপার দেখো যে সোডিয়াম আয়নের চারিদিকে কে চলে আসবে? তখন আর ক্লোরাইড থাকবে না, কারণ ক্লোরাইড থাকলে তো শুধু সলিডই থাকতো, কঠিন বস্তুই থাকতো। বাট এখন কি চলে আসবে? অ্যাকোয়া। অ্যাকোয়া মানে কি? ওয়াটার। সো এখন ওয়াটার চলে আসবে। সো ক্লোরিনকে রিপ্লেস করবে কি? ওয়াটার। এখন মজার ব্যাপার যেটা হচ্ছে যে পানির গঠন হচ্ছে এরকম কণিক আকৃতি। তখন পানির মধ্যে দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন। সো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে হাইড্রোজেন অপেক্ষা বেশি। আমরা বলতে পারি যে অক্সিজেন হবে একটু ডেল্টা নেগেটিভ আর হাইড্রোজেনটা হবে ডেল্টা পজিটিভ। তো বলতে পারি যে পানির মধ্যে অক্সিজেন প্রান্ত হচ্ছে নেগেটিভ সহজ ভাষায়, আর হাইড্রোজেন হচ্ছে পজিটিভ। তাহলে দেখো সবাই লক্ষ্য করে যে সোডিয়াম হচ্ছে প্লাস, তাহলে ডেফিনেটলি সোডিয়াম প্লাসের দিকে পানি কোন প্রান্তটি থাকবে? অক্সিজেন প্রান্ত থাকবে না হাইড্রোজেন প্রান্ত থাকবে? তো তোমরা দেখে বুঝতে পারতেছো যে এটা পজিটিভ, তাহলে নেগেটিভ প্রান্ত এর দিকে থাকবে। অর্থাৎ সন্নিবেশ বা ওরিয়েন্টেশনটা হবে অক্সিজেন প্রান্তটা সোডিয়ামের দিকে। তো তখন পানির ওরিয়েন্টেশন হবে এরকম, এটা নেগেটিভ আর এটা পজিটিভ। সো আমরা সিম্পলি একটাকে দেখালাম, জাস্ট পানি এটাকে সিম্পলি ভাবে দেখালাম। তোমরা বুঝতেই পারতেছো যে অক্সিজেন প্রান্ত সোডিয়ামের দিকে থাকবে। এখন এখানে কয়টা ক্লোরিন আয়ন ছিল? 6টি। তাহলে পানি কয়টা থাকবে? 6টি। ঠিক আছে? অর্থাৎ সোডিয়াম আয়নের চারিদিকে তখন পানির অক্সিজেন প্রান্ত ঘিরে ধরে রাখবে। সো সোডিয়ামকে সে জলান্বিত বা আয়নিত করে রাখবে। সো এইটাই হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস অ্যাকোয়া মানে বোঝায়। অর্থাৎ এটার মলিকুলার লেভেল বা মাইক্রোস্কোপিক, দেখো ভাই বলেছিলাম কিন্তু মাইক্রোস্কোপিক। আমরা যখন সোডিয়াম ক্লোরাইডের যে পানিকে গুলিয়ে নিচ্ছি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড, তখন কিন্তু আমরা ভিজুয়ালি মাইক্রোস্কোপিক্যালি দেখি কি এটা একটা স্বচ্ছ দ্রবণ, বা দেখে মনে হচ্ছে এটা সমসত্ব, এবং দেখো মাইক্রোস্কোপিক্যালি তার চিত্রটা হচ্ছে এরকম। এখন দেখো ক্লোরিন আয়ন এখানে আছে। তো ক্লোরিন আয়ন হচ্ছে নেগেটিভ, তাহলে পানির কোন প্রান্ত থাকবে? নেগেটিভ? নো, কোনটা থাকবে? পজিটিভ, হাইড্রোজেন প্রান্ত। তখন ওরিয়েন্টেশনটা হবে এরকম। তো আমি সবাইকে একটু লক্ষ্য করতে বলবো, দেখো যে এইখানে তোমরা পানির ওরিয়েন্টেশন দেখো আর এখানে পানির ওরিয়েন্টেশন দেখো। দেখো এখানে নেগেটিভ প্রান্ত আছে পজিটিভের দিকে, আর এখানে পজিটিভ প্রান্ত কার দিকে আছে? নেগেটিভ দিকে। এখন এখানে কয়টা সোডিয়াম আছে? ছিল আয়ন ছিল 6টা। সো এখানেও 6টা পানি থাকবে। আচ্ছা, সো এই আমরা রাফলি আঁকার চেষ্টা করো যে এখানেও কয়টা আছে? 2, 4, 6টা। এখানেও সোডিয়াম চারিদিকে 6টা পানি। অর্থাৎ দেখো যে সোডিয়াম আয়নকে পানি ঘিরে ধরে রেখেছে, ক্লোরিন আয়নকেও পানি ঘিরে ধরে রেখেছে। মানে অনেকটা আমাদের মনে হচ্ছে একটা খাঁচার মতো। এক্স্যাক্টলি এটা একে বলা হয় কেজ ইফেক্ট। এটাকে বলা হয় কেজ ইফেক্ট। অর্থাৎ সলভেন্টগুলো, অর্থাৎ সলভেন্ট অ্যাকচুয়ালি কিভাবে দ্রবণীয় করে কোনো সলিউট বা দ্রবকে, সে এই কেজ ইফেক্ট অ্যাপ্লাই করে দ্রবণীয় করে রাখে কোনো বস্তু। কারণ দেখো সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন যদি কাছাকাছি চলে আসে তাহলে তারা কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তৈরি করে ফেলবে। কিন্তু পানি খাঁচার মধ্যে একটা অবস্থা তৈরি করে এদেরকে কাছাকাছি আসতে বাধা দিচ্ছে, এদের মধ্যে আন্তঃনৈমিক দূরত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। সো এই কারণে হয়ে গেছে কি সোডিয়াম আয়ন এক পাশে আছে, ক্লোরিন আয়ন আরেক পাশে আছে। সো তারা কাছাকাছি না আসার কারণে তুমি দেখবে টেস্ট টিউব বা তোমার গ্লাসে কোনো ক্রিস্টাল সোডিয়াম করে দানা অবশিষ্ট নাই, তার মানে সবগুলো কি আয়নিত হয়ে গেছে। সো এই কারণে কি আমাদের এই ভূত দশার পরিবর্তন, এবং আমরা বলতেছি সোডিয়াম ক্লোরাইড দ্রবণীয় হয়ে গেছে। সো এটি হচ্ছে আমাদের দ্রবণ, যেটাকে আমার দেখে মনে হবে সমসত্ব, এবং আমি যখন মাইক্রোস্কোপিক্যালি অর্থাৎ আণবিক পর্যায়ে যখন এদের গঠনগুলো চিন্তা করব, দেখো সব জায়গায় একই চিত্র। আমরা জাস্ট একটা সিম্পল একটা আয়নকে নিয়েছি, তার মানে যতগুলো আয়ন থাকবে অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক যতগুলো আয়ন থাকবে সবগুলো আয়নের চারিদিকে 6টা পানি, সোডিয়ামের দিকে 6টা পানির অক্সিজেন প্রান্ত আছে, আর ক্লোরিন আয়নের চারিদিকে 6টা পানির হাইড্রোজেন প্রান্তগুলো থাকবে। সো এই চিত্রটা একদম পুরো গ্লাস ব্যাপী অর্থাৎ সর্বত্র একই রকম থাকবে। সো চেষ্টাও কি সমসত্ব ব্যাপার,
সো দ্যাট মিনস আমরা দ্রবণকে ডিফাইন করবো কিভাবে, সবাই খেয়াল রাখবে। দ্রবণ হচ্ছে, মানে এই সংজ্ঞাটা নিয়ে অনেকের মধ্যেই মিসকনসেপশন আছে, সেই জন্য আমি এটা অনেক সময় নিয়ে বলছি যে দ্রবণ হচ্ছে দ্রব এবং দ্রাবকের কম্বিনেশন বা মিশ্রণ, যা আণবিক পর্যায়েও কি সমসত্ব থাকবে। সো এটি হচ্ছে দ্রবণের আসল সংজ্ঞা, যেটা আণবিক পর্যায়ে সমসত্ব অবস্থায় থাকবে। মানে আমরা সবাই বলে থাকি যে দ্রবণ হচ্ছে একটা সমসত্ব অবস্থা, বাট সমসত্ব অবস্থা কোন পর্যায়ে? আণবিক পর্যায়ে। অর্থাৎ শুধু দেখে যদি মনে হয় সমসত্ব তাহলে দ্রবণ হবে না, একদম আণবিক পর্যায়ে বা মাইক্রোস্কোপিক্যাল এটা সমসত্ব হতে হবে। তো এখন দেখো যে আমরা বলি যে কোনো বস্তু যদি কোনো দ্রাবক দ্বারা সম্পূর্ণভাবে দ্রবণীত হয়ে যায়, তখন ওই বস্তুটাকে আমরা বলি সম্পূর্ণ দ্রবণীয়। তার অর্থাৎ এখন দ্রবণীয়তার অনেক ধরন আছে, সেটার ভিত্তিতে কি হতে পারে, সেটার ভিত্তিতে দ্রবকে আমরা বলি, কিসের ভিত্তিতে আমি আবার বলছি, দ্রবণীয়তা। অর্থাৎ একটা বস্তুর কত পার্সেন্ট দ্রবণীয় হয়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আমি নিলাম, সোডিয়াম ক্লোরাইডের সবগুলো কি পানিতে দ্রবণীত হবে নাকি হবে না, তার ভিত্তিতে। তো সেক্ষেত্রে আমরা বলবো দ্রবণীয় বা সম্পূর্ণ দ্রবণীয়। যদি সম্পূর্ণ দ্রবণীয় না হয়, অর্থাৎ আমি একটা বস্তু নিলাম 100 গ্রাম, তার 50 গ্রাম দ্রবণীয় হলো, 50 গ্রাম অদ্রবণীয় থেকে গেল, তার আমরা কি বলবো ভাই, আংশিক দ্রবণীয়। অর্থাৎ সেটা হতে পারে আংশিক দ্রবণীয়। আর লাস্ট কি হতে পারে, যে দ্রবণীয় হচ্ছে না, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সাথে তুমি যদি হেক্সেন মিশিয়ে দাও, দ্রাবক হিসেবে, তাহলে কি তা দ্রবণীয় হবে না, অর্থাৎ হেক্সেনের সোডিয়াম ক্লোরাইড অদ্রবণীয়, তখন আমরা বলবো অদ্রবণীয়। দেখো এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ দ্রবণীয়তার ভিত্তিতে আমরা কোনো বস্তুকে বলতে পারি সম্পূর্ণ দ্রবণীয়, আংশিক দ্রবণীয় অথবা কি অদ্রবণীয়, এবং ডেফিনেটলি এটা দ্রাবক এবং দ্রবের আপেক্ষিক বৈশিষ্ট্যের উপরই নির্ভর করবে। তো এখানে আমরা মোটামুটি একটা দ্রব, দ্রাবক এবং দ্রবণ বিষয়ে বললাম। তো পরের অংশে আমরা চলে যাব দ্রাব্যতা।